লেসন 7, আ কিংস টেল, একটি রাজার উপাখ্যান বা গল্প। এই লেসনটি পড়ানোর আগে তোমাদের একটি বিষয় সম্পর্কে একটু আলোকপাত করতে চাই, বা বলতে চাই একটা শব্দ সম্পর্কে তোমাদেরকে একটু ধারণা দিতে চাই, সেটা হচ্ছে লেজেন্ডস। তোমরা বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগে এই শব্দটা প্রায়শই পরিচিত, বা তোমরা নিজেদেরও বন্ধু-বান্ধবীদের মধ্যে আরে কোনো একটা কাজ হয়তো করেছে বা কিছু হয়তো বলেছে, মানে তুমি তাকে মক করা, জেনারেলি মকারির ক্ষেত্রেই এই জিনিসটা এখন ইউজ হয়। "আরে ভাই তুই তো লেজেন্ড" এরকম। তো এই ধরনের লেজেন্ড বলতে বোঝায় হচ্ছে কিংবদন্তি। কিংবদন্তি মানে কি? অর্থাৎ যে তার নির্দিষ্ট ক্ষেত্রে, ধরো কোনো শিল্পী তার শিল্পের ক্ষেত্রে, বা ধরো কোনো ক্রিকেটার তার ক্রিকেটে, বা কোনো সিনেমা আর্টিস্ট তার অভিনয় জগতে, তাহলে যে তার নিজস্ব ক্ষেত্রে অসামান্য অবদান রেখেছে, তাকে আমরা কিংবদন্তি বলি। সেক্ষেত্রে আমি বলতে পারি সৌরভ গাঙ্গুলি ক্রিকেটের জগতে একজন লেজেন্ড। আবার বলতে পারি অরিজিৎ সিং গানের ক্ষেত্রে বা সঙ্গীতের ক্ষেত্রে তিনি একজন লেজেন্ড। এটা গেল লেজেন্ডের এক রকমের মানে। আর আরেক ধরনের লেজেন্ড আছে, তাকে বলা হয় লোকমুখে প্রচলিত যে সমস্ত কাহিনী। ধরো কোনো এলাকা ভিত্তিক বা কোনো রিজিয়ন বা অঞ্চলে এই ধরনের একটি কাহিনী সেই অঞ্চলের ভৌগোলিক বা কোনো একটা ঘটনা কেন্দ্রিক বহু বছর ধরে, অর্থাৎ প্রাচীনকাল থেকে চলে আসছে। সেই ধরনের মানে তার কোনো লিখিত, অর্থাৎ কেউ যে সেটা লিখেছে বা সে লিখিত বা ঐতিহাসিক তার যে তথ্য প্রমাণ সেটা পাওয়া যাবে না। কিন্তু ওই গল্পটা লোকমুখে প্রচলিত হয়ে তাদের মাত্র বিশ্বাস এই ধরনের জিনিস হয়েছে বা হতে পারে। তো সেই লোকমুখে প্রচলিত কাহিনীকেই বলা হয় লেজেন্ড। তো আমাদের আজকে বা আমাদের যে এই যে লেসনটা আমরা পড়বো লেসন 7, সেই লেসন 7টা হচ্ছে এরকম একটা লেজেন্ড। না কার সম্পর্কে লেজেন্ড? না কিং আর্থার সম্পর্কে। কিং আর্থার সম্পর্কে এই যে লেজেন্ডের যে গল্পটা আমরা পড়বো, তা আমরা মানে এই কিং আর্থার ব্রিটেনের একজন রাজা ছিল। এবং এই হচ্ছে যে গল্পটা সেটা হচ্ছে আথারিয়ান লেজেন্ডস বলে এরকম ওই ব্রিটেনে পরিচিত। তো চলো ইউনিট 1টা দেখি। মেনি হান্ড্রেড অফ ইয়ার্স এগো, অনেক শত বছর আগে, ইংল্যান্ড ওয়াজ রুলড বাই আ কিং কল আথার পেনড্রাগন। তাহলে ব্রিটেন কার দ্বারা শাসিত হতো? না একটা রাজা যার নাম হচ্ছে আথার পেনড্রাগন। আথার পেনড্রাগন নামটা কেন বললাম? দেখো, ইউ দিয়ে শুরু হচ্ছে, তুমি তো ওথার পেনড্রাগনই বলতে পারো, বাট আথার কেন হবে? তার কারণ হচ্ছে দেখো, আমব্রেলা আমরা ইউমব্রেলা বলি না, আমব্রেলা বলি, তাই সেক্ষেত্রে এটাও ইউ উচ্চারণ হবে না, আ উচ্চারণ হবে, অর্থাৎ আথার পেনড্রাগন। দ্য কিং হু ওয়াজ ফ্রেন্ড অ্যান্ড প্রোটেক্টর টু অল হিজ পিপল, যে রাজা সে ছিল কি খুবই বন্ধু বৎসল, অর্থাৎ প্রজাদের সব কথা শুনতো বা প্রজা বৎসল বলে বলা যেতে পারে। অ্যান্ড প্রোটেক্টর টু অল হিজ পিপল, অর্থাৎ অল হিজ পিপল বলতে এখানে সমস্ত প্রজার তিনি রক্ষাকর্তা ছিলেন। ওয়াজ ফেয়ার টু এভরিওয়ান, এবং তাছাড়াও তিনি সকলের প্রতি কিন্তু সমান, মানে সকল প্রজাকে সমান চোখে দেখতেন, অর্থাৎ তার কাছে ধনী বর্ণ নির্বিশেষে বা স্ট্যাটাস বা সমাজের সোশ্যাল স্ট্যাটাস নির্গত বা ক্ষমতার নিরিখে, হ্যাঁ একে বেশি সুযোগ সুবিধা দেওয়া যাবে কম সেরকম না, সকলকেই তিনি ন্যায়পরায়ণে তার চোখে দেখতেন। দ্য পিপল অফ ব্রিটেন লিভড ইন পিস অ্যান্ড হ্যাপিনেস, অর্থাৎ ব্রিটেনের লোকজন তার এই শাসনাধীনে খুব শান্তি এবং খুশিতে বা অনেক খুশি এবং শান্তিতে বসবাস করত। টেন্ডিং দেয়ার ফ্লক্স, ফ্লক দেখো তোমরা একটা কমন বলছি কেন, কালেকটিভ নাউন। তো এই কালেকটিভ নাউন বোঝাতে এখানে গবাদি পশু বা গৃহপালিত পশুদের কথা বলা হয়েছে। সেই গবাদি পশু টেন্ডিং মানে লালন পালন করা, অ্যান্ড টিলিং দেয়ার ফিল্ডস, টিল মানে কর্ষণ করা, জমি কর্ষণ মানে বলতে এখানে চাষবাস করে। তাহলে তারা কিভাবে তাদের জীবনযাপন করছিল? না গবাদি পশু পালন করে এবং চাষবাস করে সুখে শান্তিতে বসবাস করছিল। কিং আথার পেনড্রাগন হ্যাড ম্যারিড দ্য বিউটিফুল লেডি ইগ্রেন, অর্থাৎ একজন সুন্দর মহিলা লেডি ইগ্রেন বা সুন্দরী মহিলা ইগ্রেন এর সাথে রাজা আথার পেনড্রাগনের বিবাহ হয়। অ্যান্ড হ্যাড আ সান, এবং তাদের একজন পুত্র সন্তান হয় একটা। দিস চাইল্ড ওয়াজ দ্য হেয়ার অফ টু দ্য রয়্যাল থ্রোন, তাহলে এই যে শিশুটি, সেই শিশুটি স্বাভাবিক সেই একমাত্র হচ্ছে শিশু এবং সে ছেলে, তাই সেই তো নিশ্চয়ই রয়্যাল থ্রোন অর্থাৎ রাজ সিংহাসনের একমাত্র উত্তরাধিকারী হবে। দেখো HEIR এই কথাটাই আমি উচ্চারণ করলাম এয়ার, অর্থাৎ এইচটা কিন্তু সাইলেন্ট, এর উচ্চারণটা ঠিক বাতাসের যে উচ্চারণটা হয় এয়ার সে সিমিলার, এর মানে হচ্ছে উত্তরাধিকারী। দ্য কিং অ্যান্ড দ্য কুইন ডাইড সুন আফটার দ্য বেবি বয় ওয়াজ বর্ন, রাজা এবং রানী এই শিশু বালকটি জন্মানোর কিছু শীঘ্রই অর্থাৎ কিছু সময় পরেই দুজনেই মারা যান। ইট ওয়াজ আ ডিফিকাল্ট টাইম, স্বাভাবিক একটা রাজ্যের রাজা এবং রানী মারা গিয়েছে, উত্তরাধিকার এত ছোট, তাহলে সেখানে কি কঠিন সময় দেখা দেবে, তাই এটা ছিল একটি কঠিন সময়। মেনি অফ দ্য কিংস অপোনেন্টস ওয়ার লুকিং টু সিজ দ্য থ্রোন, তাই রাজার যে বিরোধীরা ছিল
তারা এবার লুকিং টু অর্থাৎ খোঁজার মানে শুরু করলো কি করে, মানে ফন্দি ফিকির বা খোঁজা শুরু করলো কিসের না, টু সিজ দ্য থ্রোন অর্থাৎ এই যে রাজ সিংহাসন সেটাকে দখল করার। কিং আথার পেনড্রাগন হ্যাড টু ওয়াইজ কাউন্সিলর, কিন্তু এই কিং আথার পেনড্রাগনের দুজন খুব জ্ঞানী পরামর্শদাতা বা উপদেষ্টা ছিল। পরামর্শদাতা বা উপদেষ্টা তোমরা ইতিহাসে পড়েছো যে রাজার বিভিন্ন সভাসদ থাকে, যেখানে তাদের বিভিন্ন বিষয় সম্পর্কে রাজাকে পরামর্শ বা উপদেশ দেয়। সেরকমই একজন এরকমই দুজন জ্ঞানী এবং বিশ্বস্ত উপদেষ্টা বলি বা উপদেশ কে ছিল না, কারা ছিল না আমরা জানবো। প্রথমে বলা হয়েছে মার্লিন, আ প্রফেট অ্যান্ড আ ম্যাজিশিয়ান। তাহলে তিনি প্রফেট বলতে কি ভবিষ্যৎ বক্তা বা দ্রষ্টা, অর্থাৎ যিনি ভবিষ্যতে কি হতে পারে সে বলতে পারেন, এবং ম্যাজিশিয়ান মানে তো তোমরা জানোই। অ্যান্ড দ্য ব্রেভ নাইট স্যার উলফিয়াস, এবং দ্বিতীয় ব্যক্তিকে না একজন সাহসী যোদ্ধা, নাইট মানে যোদ্ধা, তার নাম কি স্যার উলফিয়াস। এই নাইট হচ্ছে এই কিং আর্থারের হয়ে এই সমগ্র যে তার সাম্রাজ্য ছিল সেই সাম্রাজ্যে তার প্রজাদের প্রতি যদি কোনো অন্যায় হতো বা মহিলাদের কোনো উপরে যদি অত্যাচার বা অবিচার হতো, তাহলে তারা কিন্তু তাদের সেই মানে যে অধিকার অর্থাৎ নাগরিকদের যে অধিকার সেই রক্ষা করতো বা তাদেরকে সাহায্য করতো। এই নাইটদের বিভিন্ন রোমাঞ্চকর কাহিনীও কিন্তু এই লেজেন্ডের মধ্যে আছে। তাহলে আমরা দুজন যে তার কাউন্সিলরের নাম জানলাম, এক হচ্ছে মার্লিন আর দুই হচ্ছে উলফিয়াস। দে ওয়ার গ্রেটলি ট্রাস্টেড বাই দ্য রয়্যাল ফ্যামিলি, তারা এই রাজপরিবারের দ্বারা মানে রাজপরিবারের বিশ্বস্ত ছিল। হোয়েন দ্য কিং অ্যান্ড দ্য কুইন ওয়ার নো মোর, যখন এই রাজা এবং রানী দুজনেই আর নেই, নো মোর মানে বেঁচে নেই, দ্য টু কাউন্সিলার্স মেট স্যার এক্টর দ্য ট্রাস্টওয়ার্থি। তাই এই দুই কাউন্সিলর অর্থাৎ মার্লিন অ্যান্ড স্যার উলফিয়াস কার সাথে দেখা করলেন না, স্যার এক্টর বলে আর একজন এক বিশ্বস্ত লোকের সাথে। কীরকম বিশ্বস্ত না, আর লয়াল সাবজেক্ট অফ দ্য কিং। লয়াল সাবজেক্ট বলতে এখানে প্রজা, অর্থাৎ রাজার অর্থাৎ এই লেট কিংয়ের একজন বিশ্বস্ত প্রজার সাথে। অন আ কোল্ড অ্যান্ড উইন্ডি মিডনাইট, তাই দেখা করাটার টাইম কীরকম ছিল না, একটি শীতল মানে একটা শীতের দিনের মধ্যরাত্রে। দে প্লেসড ইন হিজ হ্যান্ডস আ বেবি র্যাপড ইন আ স্কারলেট ক্লোক, তারা অর্থাৎ এই উলফিয়াস আর মার্লিন কী করলেন না, ওই স্যার এক্টরের হাতে একটা স্কারলেট মানে টকটকে লাল বা গাঢ় লাল রঙের চাদরে মোড়া একটি শিশুকে তার হাতে তুলে দিলেন। মার্লিন সেড, তারপরে মার্লিন বললেন, উই অর্ডার ইউ অ্যান্ড ইউর ওয়াইফ, আমরা তোমাকে এবং তোমার স্ত্রীকে আদেশ করলাম, টু ব্রিং আপ দিস চাইল্ড অ্যাজ দো হি ওয়ার ইউর ওন সান, তুমি একে অর্থাৎ এই সন্তানটিকে তোমাদের নিজের সন্তানের মতো মানুষ করবে বা বড় করে তুলবে। দেখো এখানে হিয়ের পরে ওয়্যার বসিয়েছে। হিয়ের পরে কি জেনারেলি ওয়্যার বসে? কারণ হিয়ের পরে তো আমরা নর্মালি প্রেজেন্ট টেন্স হলে ইজ আর পাস্টে হলে ওয়াজ বসাই, তাহলে ওয়্যার কেন? দেখো তোমরা লেসন 5এই পড়েছিলে প্রিন্সেস সেপ্টেম্বরের হচ্ছে থার্ড যে পোর্শনটা ছিল সেখানে আমরা সাবজাংটিভ মুড শিখেছিলাম, আমি বলেওছিলাম। তো সাবজাংটিভ মুড হচ্ছে সেটা যেটা বাস্তবে সম্ভব না। ইফ আই ওয়্যার আ বার্ড, আমি তো আর পাখি হতে পারবো না, তাই এটাকে বলা হয় সাবজাংটিভ মুড অফ ভার্ব। তাহলে তাই জন্য এখানে হিয়ের পরে ওয়্যার বসেছে। দ্য বয় ইজ টু বি কল্ড আর্থার, এবং সেখানে স্যার উলফিয়াস কিন্তু তার নামকরণও করে গেল, বালকটির নাম কী হবে, আর্থার। স্যার এক্টর বিং আ ট্রু নাইট, এবং স্যার এক্টর যেহেতু একজন সত্যিকারের যোদ্ধা ছিলেন, আস্কড নো কোশ্চেন্স অ্যান্ড প্রমিস টু ওবে হিজ লেট কিংস কাউন্সিলর, এবং কোনো প্রশ্ন না করে যে কেন দিচ্ছ, কেন কি ইত্যাদি ইত্যাদি, এক কথায় অর্থাৎ একেবারে তাদের কথায় সে কিচ্ছু না জিজ্ঞাসা করে প্রতিজ্ঞা করলো কি, টু ওবে দ্য লেট কিং কাউন্সিলর, অর্থাৎ তাদের কথা মেনে চলবে সেই গত বা লেট কিংয়ের যে উপদেষ্টা বলি বা এই মার্লিন বা উলফিয়াস যা বলেছে। অ্যাজ মার্লিন অ্যান্ড উলফিয়াস হ্যাড ফিয়ার্ড, যেরকম মার্লিন আর উলফিয়াস আশঙ্কা করেছিল, এখানে ভয় পাওয়া না, ওই ভয় পেতে পারে বা আশঙ্কা করেছিল, ট্রাবল ব্রোক আউট ইন ব্রিটেন। ব্রোক আউট একটা ফ্রেজাল ভার্ব যার মানে হচ্ছে ছড়িয়ে পড়া বা স্প্রেড। ইন ব্রিটেনে কি সমস্যা চারিদিকে ছড়িয়ে পড়লো। আফটার দ্য পাসিং অ্যাওয়ে অফ দ্য কিং, স্বাভাবিক রাজ্যের যদি প্রধান না থাকে তাহলে সেখানে বিশৃঙ্খলা দেখাই যাবে, তাহলে চারিদিকে বিশৃঙ্খলা দেখা দিল। দ্য ব্যারন্স ওয়ার ফাইটিং অ্যামাং দেমসেলস, ব্যারন মানে অভিজাত বর্গ, তোমরা ইতিহাসে পড়েছো অভিজাত বর্গ বা ক্ষমতাশীল যারা ছিল সেই অভিজাতদের মধ্যে কি হয়ে গেল না, তারা একে অপরের প্রতি লড়াই মানে কি বলবো চুলোচুলি শুরু করে দিল। চুলোচুলি অ্যাকচুয়ালি বলা ভুল, ফাইটিং মানে একে অপরের বিরুদ্ধে হচ্ছে
বিদ্রোহ করা শুরু করে দিল, অ্যান্ড প্লটিং টু ক্যাপচার দ্য থ্রোন, এবং ষড়যন্ত্র করা শুরু করে দিল যাতে কখন তারা ওই সিংহাসনটা দখল করতে পারে, কে দখল করতে পারে সেই নিয়ে। ব্রিটেন ওয়াজ ইন দ্য গ্রিপ অফ ললেসনেস। ব্রিটেন কার অধীনে হয়ে গেল? অরাজকতার অধীনে হয়ে গেল। কারণ স্বাভাবিক, দেশে কোনো আইন নেই, ব্যারনরা নিজেদের মধ্যে লড়াই করছে কে সিংহাসন নেবে না নেবে, ষড়যন্ত্র করছে। ট্রাভেলার্স ওয়ার রেগুলারলি রবড, তাহলে যেখানে শাসন ব্যবস্থা অচল সেখানে যে ভ্রমণকারী বা ভ্রাম্যমান যারা আসতেন তাদেরকে প্রতিনিয়তই লুট করা হতো বা ডাকাতি করা হতো। দ্য পিজেন্টস ওয়ার আনহ্যাপি, এবং সর্বশেষে যে কৃষকরা ছিল তারাও অখুশি ছিল বা অসুখী ছিল। মনে রাখবে যে কোনো দেশের ভিত বা কোনো দেশের মূল কাঠামো নির্ভর করে কৃষকের বা গরিবের বা প্রজাদের সুখের ওপর। যে রাজ্য সমৃদ্ধ অবশ্যই সেই রাজ্যের প্রজারাও খুশি, যে রাজ্যের প্রজারা অখুশি তারা সেই রাজ্য কখনোই সমৃদ্ধতর হতে পারে না।